তো আজকের মার্কেটেও প্রেশার ছিল। আমরা যদি নিফটির হিটম্যাপ দেখি তাহলে দেখবো ম্যাক্সিমাম স্টকই কিন্তু নেগেটিভে রয়েছে। আর আজকে অটো সেক্টর আর প্রাইভেট ব্যাংক সেক্টর পজিটিভে ছিল, সেই কারণে কিন্তু আজকে এই অটো আর প্রাইভেট সেক্টরের কিছু কিছু স্টক কিন্তু পজিটিভে রয়েছে। সব থেকে বেশি পজিটিভ আছে ইন্ডাসইন্ড ব্যাংক। তো ইন্ডাসইন্ড ব্যাংক নিয়ে নিউজ আছে, সেগুলো নিয়ে আমরা পরে আলোচনা করবো। আর আমরা যদি সেক্টর ওয়াইজ দেখি তাহলে দেখবো যে কি নিফটি মিডিয়া থেকে শুরু করে আইটি, পিএসসি সব সেক্টর কিন্তু আজকে নেগেটিভে ছিল। শুধুমাত্র অটো, প্রাইভেট ব্যাংক আর কনজামশন সেক্টর বাদে সমস্ত সেক্টর কিন্তু আজকে নেগেটিভ। তার জন্যই মার্কেটে একটা সেলিং প্রেশার কিন্তু আজকে আমরা দেখতে পেয়েছি। প্রায় সমস্ত স্টকে কিন্তু নেগেটিভে ছিল, সব মিলে মার্কেট কিন্তু আজকে ভালো ছিল না। এবার আজকে গুরুত্বপূর্ণ নিউজের দিকে যদি আসি তাহলে ফার্স্ট নিউজ, ইউএস ফেডারেল রিজার্ভ ব্যাংকের মনিটারি পলিসি কিন্তু আজকে, যেখানে ট্রাম্প বারবার রেট কাট করার কথা বলছে, সেইখানে কি করবে এই ফেডারেল রিজার্ভ ব্যাংক সেটা কিন্তু আজকে দেখার বিষয় রয়েছে। তো এটা কিন্তু কালকের মার্কেটের জন্য একটা ইম্পর্টেন্ট নিউজ হয়ে দাঁড়াবে যে ফেড কি করলো, ঠিক আছে। এরপরে নেক্সট নিউজ আসছে অনিল আম্বানির রিলায়েন্স ইনফ্রাস্ট্রাকচারের শেয়ার নিয়ে। তো আজকে দেখা গেছে 5% আপার সার্কিট দিয়েছে। তো তার মেন কারণ কিন্তু এই দাসো অ্যাভিয়াসিও একটা ফ্রান্স কোম্পানি, সেই ফ্রান্স কোম্পানির সাথে অনিল আম্বানির রিলায়েন্স ইনফ্রাস্ট্রাকচারের কোম্পানির সাথে একটা ডিল হয়েছে। তো এই ডিলে কি বলা হয়েছে যে এই 2000 পিস ফ্যালকন জেট তারা প্রোভাইড করবে 2028 সালের ভেতরে। আর এর ম্যানুফ্যাকচার কিন্তু করছে ফ্রান্সের কোম্পানি দাসো অ্যাভিয়াসিও। তো এটা কিন্তু মাথায় রাখতে হবে। তো এর জন্য কিন্তু আজকে 5% আপার সার্কিট দিয়েছে। এরপরে নেক্সট নিউজ আসছে বিএসসি শেয়ার নিয়ে। তো মতিলাল ওসওয়াল কিন্তু ডাউনগ্রেড করলো বিএসসি শেয়ারকে। তাদের আগের যে টার্গেট ছিল 2664, সেখান থেকে কিন্তু 14% নিচে নিয়ে এসে 2300-তে রাখলো। আর আজকেও দেখা গেছে বিএসসি শেয়ার কিন্তু মার্কেট ওপেন হতেই 5 থেকে 6% নিচে ছিল, কিন্তু লাস্টে দেখা গেল এখন কিন্তু 1%-এর আশেপাশে কিন্তু ক্লোজ দিয়েছে, নেগেটিভে ক্লোজ দিয়েছে। তারপর নেক্সট নিউজ আসছে সুইগির শেয়ার নিয়ে। তো সুইগির শেয়ারে 50% র্যালি দেবে বলে মনে করছে কিন্তু আইআইএফএল, অর্থাৎ সুইগির শেয়ারের টার্গেট প্রাইস কিন্তু তারা বাড়িয়েছে। বর্তমানে 355-এর আশেপাশে কিন্তু চলছে, সেটা টার্গেট রাখছে তারা 535। তো এর জন্য মোটামুটি আজকে কিন্তু 2.72% উপরে ক্লোজ দিয়েছে সুইগির শেয়ার। তো এরপরে নেক্সট নিউজ আসছে ইন্ডাসইন্ড ব্যাংক নিয়ে। তো নোমুরা এখানে আপগ্রেড করেছে তাদের টার্গেট প্রাইস, আগে যেখানে 700 ছিল সেটা কিন্তু 1050-এ রেখেছে, অর্থাৎ প্রায় 30% কিন্তু আপসাইড রেখেছে তারা। তো তার জন্য কিন্তু আজকে ইন্ডাসইন্ড ব্যাংক অনেকটাই পজিটিভ দেখা গেছে, প্রায় 5%-এর কাছাকাছি। তো এরপরে নেক্সট নিউজ আসছে ডিএলএফ-এর শেয়ার নিয়ে। তো ডিএলএফ-এর শেয়ারে আজকে পজিটিভ ব্যাপার দেখা গেছে, সেটা ডিএলএফ একটা রিয়েল এস্টেট কোম্পানি। তো তাদের গুরগাঁওয়ের যে প্রজেক্ট রয়েছে সেই প্রজেক্টে প্রায় 11,000 কোটি টাকার লাক্সারি হোম সেল করছে, সে কারণে কিন্তু ডিএলএফ আজকে একটা পজিটিভ ব্যাপার রয়েছে। কিন্তু মার্কেট নেগেটিভ ছিল বলে লাস্টের দিকে কিন্তু ডিএলএফও নেগেটিভের দিকে চলে গেছে। তারপর নেক্সট নিউজ আসছে রেলটেল নিয়ে। তো রেলটেল 44 কোটি টাকার একটা প্রজেক্ট রয়েছে। তারপর নেক্সট নিউজ আসছে নীতিন গাডকারি একটা অ্যানাউন্সমেন্ট নিয়ে। তিনি ফাস্ট্যাগ অ্যানুয়াল পাস নিয়ে একটা অ্যানাউন্সমেন্ট ঘোষণা করেছে। তো সেই অ্যানাউন্সমেন্টে কি বলা হয়েছে যে 3000 টাকার পাস থাকবে, অর্থাৎ নন কমার্শিয়াল যেসব ভেহিকেলগুলো রয়েছে, তো সেখানে তারা যদি 3000 টাকার একটা অ্যানুয়াল পাস কেনে তাহলে পরবর্তী সময়ে মানে সেই 1 বছরের জন্য বা প্রায় 200টা ট্রিপস কিন্তু তারা এর ভেতরে ফ্রি পাচ্ছে। এর পেছনে এর মেন উদ্দেশ্য হলো টোল প্লাজায় যে ভিড় হয় সেই ভিড়টা কিন্তু কমবে। আর যারা বেশি দূরে দূরে যাতায়াত করে যেসব নন কমার্শিয়াল গাড়িগুলো, তাদের জন্য কিন্তু এই 3000 টাকাটা একটু কমই। তারপর নেক্সট নিউজ আসছে অটো সেক্টর নিয়ে। তো অটো সেক্টর আজকে পজিটিভ দেখা গেছে এই কারণেই, আগে কিন্তু এই যে রেয়ার আর্থ এটা কিন্তু আমাদের চীনা থেকে ম্যাক্সিমাম 90% আসতো কিন্তু চীনা থেকে, কিন্তু সেই রেয়ার আর্থের আমদানি কমে যাওয়ার কারণে অটো সেক্টরগুলো কিন্তু একটু নেগেটিভের দিকে ছিল। তো এখন সেটা পজিটিভ দেখা যাচ্ছে, তার কারণ অস্ট্রেলিয়া থেকে কিন্তু এখন রেয়ার আর্থ আসবে। এরপরে নেক্সট নিউজ আসছে ইলন মাস্কের স্টারলিংক নিয়ে। তো স্টারলিংক এবার অফিসিয়ালি কিন্তু ভারতে আসছে। এয়ারটেল আর জিও দুজনেই হাত মিলিয়েছে স্পেসএক্স এর সাথে। এরপরে আজকে লাস্ট নিউজ আসছে জিও ফিনান্সিয়াল ব্যাংক নিয়ে। তো এই জিও ফিনান্সিয়াল ব্যাংকের কাছে কিন্তু এখন ফুল কন্ট্রোল চলে আসবে, অর্থাৎ জিও পেমেন্ট ব্যাংকের আগে 82.17% মালিকানা কিন্তু জিও ফিনান্সিয়াল সার্ভিসের ছিল, আর বাকি যে 17.83% সেটা স্টেট ব্যাংকের কাছে ছিল। তো সেই স্টেট ব্যাংকের থেকেই 17.83% 104.5 কোটি টাকা দিয়ে কিন্তু কিনে নিল। তো জিও ফিনান্সিয়াল সার্ভিস এখন থেকে জিও পেমেন্ট ব্যাংকের সম্পূর্ণ মালিক হয়ে গেছে। তো এই ছিল মোটামুটি আজকের নিউজ। এবার যদি আমরা নিফটির টেকনিক্যাল অ্যানালিসিসে যাই তাহলে দেখবো আজকেও কিন্তু নিফটিতে সেলিং প্রেশার ছিল, আর স্টকেও কিন্তু প্রচুর সেলিং প্রেশার ছিল। তো ম্যাক্সিমাম স্টকই কিন্তু আজকে ডাউনে ছিল। তো এই যে 24,500 থেকে 25,200 যে লেভেলটা, এই লেভেলটা কিন্তু একটা ভাইটাল লেভেল। এই লেভেলের বাইরে যখন নিফটি বেরোবে তখন কিন্তু মার্কেটে মুভমেন্ট দেখা দেবে। যদি উপরের দিকে বেরোয় উপরের দিকে মুভমেন্ট দেখা দেবে, নিচের দিকে বেরোলে কিন্তু নিচের দিকে মুভমেন্ট দেখা দেবে। আমরা যদি 15 মিনিটের ক্যান্ডেলে দেখি তাহলে দেখবো আজকে কিন্তু গ্যাপ ডাউনে ওপেন হয়েছিল, অর্থাৎ কালকে যেখানে ক্লোজ দিয়েছিল তার থেকে কিন্তু গ্যাপ ডাউনে ওপেন হয়েছিল। তো গ্যাপ ডাউনে ওপেন হওয়ার সাথে সাথে কিন্তু মার্কেট আবার একটা উপরের দিকে চলে গেছে। তো গ্যাপ ডাউনে যখন ওপেন হয় তখন কিন্তু এই যে প্রিভিয়াস ডেতে যেখানে ক্লোজ দিয়েছিল
বা প্রিভিয়াস ডের যে একটা সুইং মেরেছিল, ডে লো যেখানে মেরেছিল, তার গুরুত্বটা কিন্তু একটু কমে যায় যখন গ্যাপ ডাউন করে। তখন এই যে গ্যাপ ডাউনটা মারলো তার গুরুত্বটা একটু বেশি বেড়ে যায়। তো যাই হোক, তারপরে প্রথম 30 মিনিটের ভেতরে কিন্তু ডে হাই মেরে দিয়েছে। তারপরে দেখা গেছে আস্তে আস্তে আবার কিন্তু এই যেখান থেকে ওপেন হয়েছিল বা ডে লো যেখানে মেরেছিল প্রথম ক্যান্ডেলে, তার আশেপাশে গিয়ে কিন্তু ওখানেই কিন্তু ক্লোজ দিয়েছে। তো আগামী দিন মার্কেট কি করবে সেটা যদি আমরা দেখি তাহলে দেখবো। তার আগে সব এডিট করে রিফ্রেশ করে করি আজকে। তো আমরা ফার্স্টে একদিনের ক্যান্ডেলে যাই। একদিনের ক্যান্ডেলে যদি যাই, এই যে একটা হাই ছিল একদম, আর এই যে লো ছিল, এই দুটো জায়গায় কিন্তু ইম্পর্টেন্ট জোন, অর্থাৎ এই দুটো জোনের বাইরে কিন্তু নিফটিকে যেতে হবে, তারপরে কিন্তু মুভমেন্ট দেখা যাবে। তো এবার আমরা 15 মিনিটের ক্যান্ডেলে যাই। 15 মিনিটের ক্যান্ডেলে যদি যাই তাহলে দেখবো এই যে হাইটা ছিল, এই হাইটা, আর এই যে লোটা মেরেছে, রিসেন্ট যে লোটা মেরেছে, এই লোটা, এই দুটো রেঞ্জ একটা ইম্পর্টেন্ট জোন হয়ে দাঁড়িয়েছে। এইখান থেকে যেদিকে ব্রেকআউট দেবে সেই দিকে কিন্তু আবার মুভমেন্ট দেখার সম্ভাবনা রয়েছে। আর এইসব জোনে কিন্তু ফ্রেশ ট্রেড হয় না, এইসব জোনে ট্রেড নিলেই কিন্তু সেখানে এসএল হিট হয়ে যায়। নাই এই যে জোনটা রয়েছে 24,482 যে জোনটা রয়েছে, এই জোনের একটা প্রাইস অ্যাকশন তৈরি হলে যদি ব্রেকআউটের দিকে হয় তাহলে নিচের দিকে নিতে হবে, আর যদি আপসাইডের দিকে যায় কোনো প্রাইস অ্যাকশন তৈরি হয় তখন কিন্তু আপসাইডের দিকে নিলে একটা ভালো মুভমেন্ট পাওয়া যায়। তো যাই হোক, নিফটি যদি 24,758 এটাকে যদি ব্রেক করে তাহলে কিন্তু নেক্সট টার্গেট কিন্তু 24,482 দিকে হবে। আর যদি নিফটি ওপরে এই রেঞ্জটা ক্রস করে তখন কিন্তু আবার 25,200 দিকে যাবে। আর 25,200 ব্রেক করে তখন কিন্তু আবার ফ্রেশ হাই পাবো। তো এই ছিল মোটামুটি আজকের অ্যানালাইসিস ও স্টক ভিত্তিক আলোচনা। তো আগামী দিন এরকম আরেকটা ভিডিও নিয়ে আসবো। দেখা হচ্ছে সামনের ভিডিও।